পিঙ্কু, অনেক হয়েছে কিন্তু তোমার টিভি দেখা। যখনই দেখি শুধু টিভি দেখা আর টিভি দেখা। এখন চুপচাপ পড়তে বসো তো, সামনে আবার এক্সাম আছে। তোমার তো দেখছি এক্সামের কোনো চিন্তাই নেই। যখনই দেখো তো শুধু টিভি দেখা আর টিভি দেখা। দাও টিভি রিমোটটা আমার হাতে দাও তো। ও মা, শুধু আর 5টা মিনিট দেখি, একটু পরেই শেষ হয়ে যাবে। এই তো এই শোটা 5 মিনিট হলে শেষ হয়ে যাবে। একে কি বাবা পিঙ্কু, তুমি কেন মায়ের কথা শুনছো না? হ্যাঁ, যাও যাও, গিয়ে পড়তে বসো। আরে আরে, তুমি এসে গেছো? দাঁড়াও, আমি চা নিয়ে আসছি। পিঙ্কু রাগ হয়ে টিভি অফ করে নিজের ঘরে এসে পড়তে বসে। কিরে ছোটু, বাবা তোকে বকেছে তাই না? যা যা, আরো বেশি করে টিভি দেখ। এখন হা করে মুখের দিকে না তাকিয়ে পড়াশোনা কর, নয়তো মা এসে কানের গোড়া এক চড় কষিয়ে দেবে। রোহান ভাইয়া, তুমি চুপ থাকো তো, আর আমার ওপর হাসাহাসি করা বন্ধ করো। আমি খুব ভালো করে জানি আমাকে এখন কি করতে হবে। সব সময় সবাই শুধু আমার পেছনেই পড়ে থাকে। মা তো আমার থেকে রিমোটটাও কেড়ে নিল। এখন আমি আমার পছন্দের শো কি করে দেখবো? ইস, যদি বাবা মা রোহান ভাইয়া আমার থেকে দূরে চলে যেত, তাহলে কতই না ভালো হতো। আমার কাছে যদি এমন কোনো জাদুই রিমোট থাকতো, যেটা দিয়ে আমি তাদেরকে ঘুম করতে পারতাম, আরে বাহ, তাহলে তো খুব ভালো হতো। আরে আরে, আমি এটা কোথায় চলে এলাম? এটা আবার কোন জায়গা? ওরে বাবা, কোথায় এলাম আমি? এসো এসো পিঙ্কু, তুমি তো এটাই চাইতে যে তুমি সারাদিন টিভি দেখো আর তোমাকে কেউই বিরক্ত না করুক। এখন তুমি আমার সাহায্যে এই বড় স্ক্রিনে যত ইচ্ছা তত টিভি দেখো। তোমার পছন্দের শো তুমি এখান থেকে দেখতে পারবে। এখানে তোমার বাবা মা ভাই কেউ নেই, আর কেউ তোমাকে লেখাপড়াও করতে বলবে না। ওয়াও, আচ্ছা, সত্যি কি আমি এখানে আরামে থাকতে পারবো আর যত ইচ্ছে টিভি দেখতে পারবো? হ্যাঁ হ্যাঁ পিঙ্কু, নিশ্চয়ই দেখতে পারবে। এটা হচ্ছে জাদুই রিমোটের দুনিয়া। এখানে সবকিছুই রিমোট দিয়ে চলে। এখানকার সব পশু পাখিরাও রিমোট, জানো? নাও নাও, এখন রিমোটটা নিয়ে নাও। এই রিমোটের সাহায্যে তুমি খাবার দাবার শপিং সব করতে পারবে। তুমি কি জাদুই রিমোটের দুনিয়ায় থাকতে চাও? এখানে তোমাকে শাসন বারণ করার মতো কেউ নেই। আরে হ্যাঁ হ্যাঁ, আমি আমি এখন থেকে এখানেই থাকবো। আমি আমি আমার বাবা মায়ের কাছে যেতে চাই না। তো ঠিক আছে, আজ থেকে তুমি এখানেই থাকবে। পিঙ্কুকে রিমোট দিয়ে জাদুই রিমোটটি অদৃশ্য হয়ে যায়। পিঙ্কু বারবার রিমোট দিয়ে অন্য অন্য চ্যানেল চেঞ্জ করতে থাকলো আর মজা করে টিভি দেখতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই পিঙ্কুর অনেক ক্ষুধা পেয়ে যায়। আমার তো অনেক ক্ষুধা লেগেছে, যাই যাই, কিছু খাবার দেখে আসি। এ কি তোমার কি চাই? আসলে আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি কি এখানে কোনো খাবার পাবো? ওই তো, ওখানে পিৎজা বার্গারের দোকান আছে, তুমি চাইলে সেখান থেকে খেতে পারো। ও মাই গড, পিৎজা বার্গার! হায় হায়, এখানে তো শুধু আরাম আর আয়েশ, কি মজার মজার খাবার। আমাকে আমাকে কিছু পিৎজা আর বার্গার দাও না। আরে আরে, এখানকার সবকিছুই তো একদম রিমোট, আমার দিকে তো কেউই দেখছে না। এই নাও তোমার পিৎজা আর বার্গার। এরপর পিঙ্কু পিৎজা আর বার্গার খেয়ে নেয়। এরপর পিঙ্কু দেখতে পায় একটি আইসক্রিমের দোকান। সেখানে থাকা জাদুর রিমোটটি পিঙ্কুকে আইসক্রিম খেতে দেয়। পিঙ্কু আইসক্রিম নিয়ে আবারও তার টিভির কাছে চলে আসে আর বসে টিভি দেখতে থাকে। এখন আরামে বসে বসে টিভি দেখবো আর আইসক্রিমের মজা নেব। এখানে এসে আমার কত ভালো লাগছে। এখন তো এখানে মায়ের চিৎকারের আওয়াজও নেই বাবা। এখানে এসে ভালোই হয়েছে, মার যেমন চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পাই না, তেমনি বাবারও রাগী চেহারা দেখতে হয় না আমাকে। আর রোহান ভাইয়া, এখন এখানে আমার উপর তুমি হেসে দেখাও তো। এখন তো এখানে শুধু আমি আসবো। চলো চলো, তুমি অনেক টিভি দেখেছো, আর না, মহারানী রিমোট সিং তোমাকে ডেকেছে। মহারানী রিমোট সিং আবার কে? সে কে, তুমি মহারানী রিমোট সিং কে চেনো না? তার দুনিয়াতেই আছো আর নাকি তাকে চেনো না? ঠিক আছে ঠিক আছে, আমাদের সঙ্গে চলো, তাহলে তুমি নিজের চোখেই সবটা দেখতে পারবে। এরপর দুই সেনাপতি পিঙ্কুকে ধরে তাদের মহলে নিয়ে যায়। আরে আরে, এটা তো সেই জাদুই রিমোট। মহারানী, আমরা পিঙ্কুকে নিয়ে এসেছি। পিঙ্কু, তোমার কেমন লেগেছে আমাদের রিমোটের রাজ্যে এসে?
ও, জাদুই রিমোট, তার মানে তুমি হলে রানী রিমোট সিং। আমার তো এখানে অনেক মজা লাগছে। এখানে আমাকে বিরক্ত করার মতো কেউ নেই। এখানে সারাদিন শুধু টিভি দেখো আর মজা করো। তোমার এই রিমোটের দুনিয়া আমার তো অনেক ভালো লেগেছে। ঠিক আছে ঠিক আছে, এখন তাহলে তুমি যাও আর আরাম করে টিভি দেখো। আরে আরে মহারানী, এই বাচ্চাটা তো অনেক সুন্দর করে কথা বলে। তোমার কি এই বাচ্চাটার কথা ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ মহারানী, নিশ্চয়ই ভালো লেগেছে। এই বাচ্চাটি যে অনেক মিষ্টি। আমরা যদি এই বালকটার সঙ্গে খেলতে পারতাম তাহলে কতই না মজা হতো। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আজ থেকে এই বালকটি আমাদের সঙ্গেই থাকবে। ও আর কোথাও যাবে না। পিঙ্কু সেই রাজ্য থেকে ফিরে এসে আবারও টিভি দেখতে বসে পড়ে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। প্রতিদিন এভাবে টিভি দেখে দেখে তার মন একেবারেই ভরে যায়। রিমোটের দুনিয়ায় থাকতে থাকতে তার বিরক্ত লেগে গেছে। এখন সে যেখানে যেত চোখে শুধু রিমোটই দেখতো। আরে আরে, এখন আমি কি করব? আমি তো সব কার্টুন দেখে নিয়েছি, সব খাবারও খেয়ে নিয়েছি। এখন তো আমার টিভি দেখতে একদম ইচ্ছে করছে না। এখন আমি কি করব? তাছাড়া এই রিমোটে তো টিভি অফ করার কোনো বাটনই নেই। কি ব্যাপার, কি হয়েছে, কেন চিন্তা করছো? আসলে বোন, আমি এই টিভি আর দেখতে চাই না। টিভি দেখতে দেখতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। তুমি কি এই টিভিটা বন্ধ করতে পারবে? না, পারবো না, কারণ এখানে থাকা সব রিমোটে টিভি অফ করার মতো কোনো বাটন নেই। এসব তুমি কি বলছো? তার মানে এখানকার কোনো রিমোট দিয়ে টিভি অফ হবে না? এখন এখন আমি কি করব? আমি আর টিভি দেখতে চাই না। আমি আমি এখান থেকে চলে যেতে চাই। আমি আমি আমার বাবা মায়ের কাছে যেতে চাই। এখানকার এই বাচ্চাটা অনেক চিৎকার চেঁচামেচি করছে। একে মহারানীর কাছে নিয়ে চলো। ছাড়ো আমাকে, ছাড়ো। আমি বাড়ি যেতে চাই, আমাকে ছাড়ো। কি হয়েছে কি সেনাপতি? এই পিঙ্কু এত চিৎকার চেঁচামেচি কেন করছে বলো তো? আসলে আমি এখানে থাকতে চাই না, আমি আমার বাড়িতে থাকতে চাই। কিন্তু কেন বলো তো? তুমি তো চাইতে সারাদিন টিভি দেখতে, যাতে তোমাকে কেউ কখনো বিরক্ত না করে। তাহলে এখন কেন বলছো বাড়িতে যেতে চাও? আর তাছাড়া তুমি কেন বাড়িতে যেতে চাও? সেখানে তো তোমার বাবা মা আছে, তাই না? যারা তোমাকে সব সময় পড়াশোনা করার জন্য বলে আর সব সময় বকাঝকা করে। বাড়িতে গেলে তো তোমার ভাই তোমার উপর আরো হাসাহাসি করবে। তাহলে কেন বাড়িতে যেতে চাও? না না, টিভি দেখতে দেখতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। আমি আর টিভি দেখতে চাই না, আমি বাড়িতে যেতে চাই। আমি বাড়িতে গিয়ে আমার বাবা মার সাথে কথা বলতে চাই। বাড়িতে গিয়ে ভাইয়াকে দেখতে চাই। আমার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে চাই। মহারাজ, যদি এই ছেলেটা এখান থেকে চলে যায় তাহলে আমি কার সঙ্গে খেলবো? মহারাজ, আপনি কিছু করুন। আমি এই বাচ্চাকে এখানেই রাখতে চাই। আমি এই বাচ্চাটিকে নিজের ছেলে বানিয়ে রাখতে চাই আমার কাছে। হ্যাঁ হ্যাঁ মহারানী, তোমার মতো একই কথা যে আমারও। আমিও যে তাই চাই। তুমি কোনো চিন্তা করো না, এই বালকটি কোথাও যাবে না। এই ছেলেটা আজ থেকে এখানেই থাকবে। সেনাপতি, ওকে ধরো। এখন সময় এসে গেছে ওরও আমাদের মতো রিমোট হওয়ার। যথাজ্ঞা মহারাজ, শুধুমাত্র কিছুক্ষণ সময় লাগবে, তারপরে এই বালকটি জাদুই রিমোট হয়ে যাবে। এসো পিঙ্কু, এসো আমার কাছে এসো। দেখো, আমি তোমার রিমোট মা। তুমি কি তোমার রিমোট মাকে ভালোবাসবে না? এই ছেলেটির হাত পা বেঁধে দাও, যাতে ও পালাতে না পারে। বাবা পিঙ্কু, এখন তুমি জাদুই রিমোট হওয়ার জন্য তৈরি হয়ে যাও। মা, মা আমাকে বাঁচাও। বাবা, বাবা আমাকে বাঁচাও। রোহান ভাইয়া, রোহান ভাইয়া, আমাকে বাঁচাও। আমি আমি টিভি রিমোট হতে চাই না, বাঁচাও আমাকে। আরে পিঙ্কু, সবসময় টিভি রিমোট না দেখে একটু বইও তো দেখতে পারো নাকি? এই কি মনে তো হচ্ছে আমাদের বাচ্চার স্বপ্নে একটু বেশি কিছু দেখে ফেলেছে। লাভ ইউ টু বাবা। শুধু কি স্বপ্ন নাকি বলতো? আমাদের বাচ্চা তো এটাই বুঝে গেছে যে আমরা ওর সাথে কেন এভাবে চিৎকার চেঁচামেচি করি। শোনো বাবা পিঙ্কু, আমাদের সব সময় সময় মতোই সব কাজ করা দরকার। খেলার পর পড়াশোনা, পড়াশোনার পর খেলা, দুটোই ভীষণ জরুরি, বুঝেছো তো? পিঙ্কু তার মায়ের সব কথাই বুঝে যায় আর সে তার বাবা মায়ের বাধ্য ছেলে হয়ে যায়। এই তো, তোরা তিন বোন তো বাড়িতেই আছিস। আয় মা, তাড়াতাড়ি খেয়ে নে। সন্ধে হয়ে এলো বলে আমার যে আজ কাজ থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেল। দেরি করিস না রে মা, সন্ধ্যা হয়ে গেলে তো অন্ধকার নেমে আসবে, চাঁদের আলোও তো থাকবে না।
তখন আবার মুশকিলে পড়ে যাব। নে নে, তাড়াতাড়ি ঘরে চল তো তোরা, খেয়ে নিবি চল। পূজা, দিঘি ও মিতা যমজ 3 বোন। তারা তাদের মা বিনোদার সাথে গোপালগঞ্জ গ্রামেই থাকতো। বিনোদা পাশের গ্রামে সামান্য ঝিয়ের কাজ করে তার 3 মেয়েকে নিয়ে সংসার চালাতো। ও মা, আমাদের গ্রামে কখনোই চাঁদ ওঠে না, কিন্তু কেন মা? কেন এমনটা হয়? রাত হলেই যেন কুটকুটে অন্ধকার নেমে আসে। বড় হওয়ার পর থেকে আমরা কখনোই চাঁদের আলো দেখলাম না, কেন মা? বলো না। সে যে অনেক কথা রে মা। অনেকদিন আগে এক দুষ্টু রাক্ষসী চন্দ্রমাতাকে হত্যা করে। চন্দ্রমাতাকে হত্যা করে চাঁদকে বন্দি করে রেখেছে। তাই যে আর চাঁদের আলো পৃথিবীতে আসে না রে মা। কিন্তু মা, ওই রাক্ষসী কেন চাঁদকে বন্দি করেছে? আর চন্দ্রমাতাই বা ওর কি এমন ক্ষতি করেছিল যে চন্দ্রমাতাকে ও হত্যা করেছে? তা তো আমি ঠিক জানি না রে মা, তবে আমি শুনেছি ওই রাক্ষসী নাকি চাঁদের আলো একদম পছন্দ করতো না। ওই রাক্ষসী দেখতে আসলে অনেক কালো আর কুৎসিত। তাই ওই রাক্ষসী সবসময় চায় চারদিক কালো অন্ধকারে ছেয়ে থাকুক। তাই তো ওই রাক্ষসী চাঁদকে বন্দি করে রেখেছে। আর চাঁদকে রাক্ষসীর হাত থেকে রক্ষা করতে গিয়ে তো বেচারি চন্দ্রমাতা প্রাণ দিয়েছে। সত্যি ওই রাক্ষসী ভীষণ খারাপ। কিন্তু মা, চন্দ্রলোকে এত সব কথা তুমি জানলে কি করে? আহা, তোরা 3 বোন না, সব সময় শুধু প্রশ্ন করিস। তোদের 3জনের এমন প্রশ্নের উত্তর আমি আর দিতে পারবো না বাপু। এবার তোরা ঘুমিয়ে পড়তো দেখি, আর আমিও ঘুমিয়ে পড়ি। আমাকে তো আবার সকালবেলা উঠে কাজে যেতে হবে। বিনোদার কথা মতো পূজা, দিঘি ও মিতা ঘুমিয়ে পড়ে। তারা 3 বোনই ভীষণ লক্ষ্মীমন্তর ছিল। কি ব্যাপার, তোরা 3 বোন আজ মাঠে খেলতে এসেছিস? তোদেরকে না বলেছি তোরা 3 বোন আমাদের ধারের কাছেও আসবি না। আমরা তো তোদের খেলতেই নেই না, তবুও তোরা কেন বারবার আমাদের জ্বালাতন করতে আসিস বলতো? আমরা আবার তোমাদের কখন জ্বালাতন করতে এলাম? আমরা তো 3 বোন তোমাদের সাথে খেলিই না। আমরা তো এখানে একাই আসি আর 3জন একাই খেলি। সে যাই কর না কেন, তোরা 3 বোন আমাদের আশেপাশে আসবি না, এই বলে দিলাম। জানিস না এই গ্রামের মোড়ল তোদের এক ঘরে করে দিয়েছে? তোরা আর কখনো এখানে আসবি না বলে দিলাম। তোরা চলে যা এখান থেকে। এসব কথা শুনে তারা 3 বোন অনেক কষ্ট পায়, আর কাঁদতে কাঁদতে 3 বোন বাড়ি ফিরে আসে। আরে আরে, কি হয়েছে কি? তোরা এভাবে কাঁদছিস কেন? বলবি তো আমায় যে কি হয়েছে? কি আর হবে মা, আমি যে এক ঘরে হয়ে জীবন যাপন করছি সেটা প্রতিবেশীরা আমাদের বারবার মনে করিয়ে দেয়। কিন্তু মা, আজ তোমায় বলতে হবে কেন সবাই আমাদের এক ঘরে করে দিয়েছে। আজ তোমায় আমাদের সব প্রশ্নের উত্তর দিতেই হবে। হয়েছে হয়েছে, এবার থাম। এবার তোরা এত প্রশ্ন আর করতে হবে না। আজ আমি তোদেরকে সব কথা খুলে বলবো, আর তোদের সব প্রশ্নের উত্তরও দিব। কারণ আজ যে তোদের 7 বছর পূর্ণ হয়েছে। আমি আজ সব বলবো, সব কথাই বলবো তোদের। তবে তোরা মনোযোগ দিয়ে শোন। আমি তোদের গর্ভধারিণী মা নই। আমি তোদের ছোট থেকে আদর যত্নে বড় করে তুলেছি। তোদের আসল মাতা হচ্ছে চন্দ্রমাতা, আর তোরা হলি চন্দ্রকন্যা। আজ থেকে 7 বছর আগে চন্দ্রমাতা রক্তাক্ত অবস্থায় তোদের 3জনকে নিয়ে পৃথিবীতে আসে, আর চন্দ্রমাতাকে প্রথমে আমি দেখতে পাই। আরে আরে, আপনি কে? কে আপনি? আর এভাবে রক্তাক্ত অবস্থায় পথের ধারে পড়ে আছেন কেন? আর তার সাথে 3টে যমজ শিশু। আপনার তো প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে। চলুন, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আর দরকার হবে না, আমার হাতে যে সময় নেই। আমি আসলে চন্দ্রমাতা, আর এই 3 কন্যা আমার। চন্দ্রলোকে যে এক ভয়ঙ্কর রাক্ষসীর আক্রমণ ঘটেছিল, ওই রাক্ষসীকে বাধা দিতে আমার এই অবস্থা হয়েছে। কিন্তু আমি চাঁদকে রক্ষা করতে পারিনি। ওই রাক্ষসী চাঁদকে বন্দি করে রেখেছে, কারণ ওই রাক্ষসী যে চায় চাঁদের আলো পৃথিবীতে না আসুক, সবকিছুই ওর মতো কালো কুৎসিত অন্ধকার হয়ে যাক। এবার আমি তোমায় একটা
গুরুত্বপূর্ণ কথা বলতে চাই বোন। তুমি দয়া করে আমার 3 কন্যাকে নিজের সন্তানের মতো আদর যত্ন দিয়ে বড় করো। ওদের যখন 7 বছর হবে তখন তুমি ওদের সবটা খুলে বলো, কারণ 7 বছর হলেই যে ওরা পূর্ণ শক্তির অধিকারী হবে আর চন্দ্রলোকেও যেতে পারবে। 3 কন্যা একত্রিত হয়ে রাক্ষসীকে হত্যা করবে আর চাঁদকেও মুক্ত করবে। সেদিন এসব কথা বলতে বলতেই চন্দ্রমাতা মারা যায়, আর আমি তোদেরকে নিয়ে আমার বাড়িতে ফিরে আসি। কিন্তু গ্রামের সবাই এসব মানেনি। ওরা আমাকে সবাই জিজ্ঞেস করতে থাকে যে আমি অবিবাহিত হয়ে 3টে সন্তান কোথায় পেলাম। এরপর আমি তাদের চন্দ্রকন্যার বিষয়ে সব কথা খুলে বলি, কিন্তু ওরা আমার কোনো কথাই বিশ্বাস করে না, বরং আমাকে কলঙ্কিনী করে এক ঘরে করে দেয়। আর তারপর থেকে আমি পাশের গ্রামে ঝিয়ের কাজ নেই, আর তোদেরকেও সন্তান স্নেহে বড় করতে থাকি। আজ তো তোরা তোদের সব প্রশ্নের উত্তর জানলি, আর তোদের 7 বছরও পূর্ণ হয়ে গেছে। এবার তবে তোরা চন্দ্রলোকে ফিরে যা, আর ওই শয়তান রাক্ষসীর হাত থেকে চাঁদকে উদ্ধার কর। আর তোরা তোদের মায়ের মৃত্যুর প্রতিশোধ নে। 7 বছর থেকে যে পৃথিবীতে কোনো চাঁদের আলো আসেনি। আর যখন আমরা সবটা জানতে পেরেছি, তবে তোমায় আর কিচ্ছু বলতে হবে না। আমরা যাচ্ছি চন্দ্রলোকে। তুমি আমাদের আশীর্বাদ করো মা। আমরা তোমার গর্ভধারিত সন্তান না হলেও আমরা যে তোমারই সন্তান। এরপর তারা 3 কন্যা তাদের জাদু শক্তি দিয়ে চন্দ্রলোকে যায়, আর 3 কন্যার আগমনের শব্দ শুনে রাক্ষসীর ঘুম ভেঙে যায়। চাঁদের দেশে কিনা 3 কন্যা, কিন্তু তোরা কারা রে, যে তোদের আগমনে আমার ঘুম ভেঙে গেল? চন্দ্রমাতাকে মারার পর আমি ঘুমিয়েছিলাম, আর আজকে না আমার ঘুম ভাঙলো। ও বড্ড খিদে পেয়েছে আমার। তবে এবার আমি তোদের খেয়ে আমার ক্ষুধা মেটাবো। শয়তান রাক্ষসী, তুই আমাদের কি খাবি? হ্যাঁ, বরং আজ আমরা তোকে ভৎস করে দেব। আজ আমরা 3 বোন যে তোর জম হয়ে এসেছি। আজ আমরা 3 বোন তোকে হত্যা করে চন্দ্রমাতার মৃত্যুর প্রতিশোধ নেব, আর তার সাথে আমরা চাঁদকেও রক্ষা করব। তোদের মতো এমন পুচকে মেয়ের থেকে এসব কথা শুনে আমার বড্ড হাসি পেল রে। আয়, কে আগে আমাকে মারতে চাস সে আমার কাছে আয় তো। রাক্ষসীর এমন কথা শুনে 3 কন্যা অগ্নিচক্র হয়ে রাক্ষসীর ওপর ঝাঁপিয়ে পড়ে, আর তারা রাক্ষসীকে ভৎস করে দেয়। এরপর সাথে সাথেই চাঁদও মুক্ত হয়ে যায়, আর পুরো পৃথিবীতে চাঁদের আলো ছড়িয়ে পড়ে। হে ঈশ্বর, আমার মেয়েরা বুঝি তাদের কাজে সফল হয়েছে, আর তাই তো এতদিনের অন্ধকার কেটে গিয়ে আজ পৃথিবীতে চাঁদ। প্রয়োজন পড়লে আমরা চন্দ্রলোকে ফিরে যাব। তাছাড়া আমরা 3 বোন তোমার কাছেই থাকবো। এরপর 3 কন্যা বিনোদার কাছেই থাকতে শুরু করে। সংসারে এত কাজ আমি আর একা করতে পারছি না। সেই কবে থেকে বলছি একটা কাজের মেয়ে আনতে, সে কথা কি তার কানে যাচ্ছে? আহা গিন্নি, আবার সকাল সকাল উঠে তুমি শুরু করলে? সংসারের এ কটা কাজ করতে কিনা তুমি হাঁপিয়ে উঠেছ, আবার কাজের মেয়েও রাখতে বলছো? কিন্তু এই শহরে কি কাজের মেয়ে পাওয়া এত সহজ? কাজের মেয়ে পাওয়া যায় কি না যায় তা আমি শুনতে চাই না, আর এ কটা কাজ বলছো সোজা না কঠিন তা আমি জানতে চাই না। আর এ কটা কাজ বলছো সেই সকাল থেকে রাত অবধি কাজ করি, একটু বিশ্রাম নেওয়ারও সুযোগ পাই না। সেটা কি তোমার চোখে পড়ে না? আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি যে করে হোক একটা কাজের মেয়ে এনে দাও, নয়তো আমি বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম, তখন বুঝবে মজা। এইসব কথা বলে বিমলা সেখান থেকে চলে যায়। বিমলা তার স্বামী সুরেশের সাথে শান্তিনগর নামে একটা শহরে থাকতো। সুরেশ একটা কোম্পানিতে চাকরি করত। বিমলাকে নিয়ে সুরেশের ছোট্ট সংসার। ও মা, তুমি কি আমার জন্য কাজের মেয়ে নিয়ে এসেছো নাকি? আমি খুব খুশি হয়েছি। ওকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। তুমি ভুল ভাবছো গিন্নি, ও আমার পিস্তুত বোনের মেয়ে দীপা।
আমার পিস্তুত বোন মারা গেছে আজ 2 দিন হলো। আর বোনটা আমার মারা যাওয়ার পর থেকে দীপার যাওয়ার মতো কোনো জায়গায় নেই। তাই তো আমি ওকে এইখানে নিয়ে এসেছি। এই অনাথ মেয়েটার দায়িত্ব নেওয়ার মতো আমি ছাড়া যে এই পৃথিবীতে আর কেউ নেই। ও তাই, তবে ভালোই করেছো। কি আর করবে বলো, তুমি তো আবার জনদরদি, তুমি তো কারো কষ্ট সহ্যই করতে পারো না। ভালোই হলো, এতদিন কাজের মেয়ের জন্য এত চিৎকার চেঁচামেচি করেছি, আজ আবার পিস্তুত বোনের মেয়েকে নিয়ে এসেছে। তবে আমি এবার এই মেয়েকেই কাজের মেয়ে বানাবো। এরপর সুরেশ দীপাকে নিয়ে ঘরে চলে যায়, আর বিমলাও সুযোগ পেয়ে দীপাকে কাজের মেয়ে বানানোর পরিকল্পনা করতে থাকে। মা দীপা, তুই তোর মামির কথা মতোই চলবি, আর তার কথা মতো সব কাজ করবি, কেমন? একদম বাহিরে যাবি না। আর গিন্নি, তুমি একটু দীপাকে দেখে রেখো। হ্যাঁ, আমি অফিসে চলে গেলাম। সেই নিয়ে তোমাকে ভাবতে হবে না গো, আমি তো দীপাকে দেখেই রাখবো। আর ওকে তো আমার কথা মতোই চলতে হবে। তুমি নিশ্চিন্তে অফিসে যাও। বিমলার কথা শুনে সুরেশ কিছুটা স্বস্তির সাথে অফিসে চলে যায়। শুনলি তো দীপা, তোর মামা কি বলে গেল? তুই কিন্তু সব সময় আমার কথা শুনে চলবি, নয়তো এই বাড়িতে কিন্তু তোর জায়গা হবে না, বুঝলি? যা, এখন তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে বাসনগুলো মেজে ফেলতো। ঠিক আছে মামি, আমি এক্ষুনি গিয়ে বাসনগুলো মেজে দিচ্ছি। এরপর দীপা গিয়ে বাসন মাজতে শুরু করে। আর এভাবেই একে একে বিমলা দীপাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করিয়ে নিত, আর নিজে পায়ের ওপর পা তুলে শুধু আরাম করত, একটা কাজও করত না। আরে বিমলা দিদি যে, এ সময় তুমি বাহিরে হাঁটতে বেরিয়েছো নাকি? তা বলি, তুমি তো সারা দিন সংসারের কাজ নিয়ে মহা ব্যস্ত থাকো, আর সেই তুমি কিনা আজ বাইরে? হ্যাঁ গো দিদি, আগে তো সব সময় কাজ নিয়েই ব্যস্ত থাকতাম, তবে কিছুদিন হলো বাড়িতে একটা কাজের মেয়ে নিয়ে এসেছি। এখন বাড়ির সব কাজ কাজের মেয়েটাই সামলায়। তা বলছি কি দিদি, দেখা যখন হলো ভালোই হলো। তুমি চলো না গো দিদি, আমার বাড়িতে 1 কাপ চা খেয়ে এসো। বিমলার কথায় সুয়েতা আর না করতে পারে না। এরপর বিমলা সুয়েতাকে নিয়ে তার বাড়িতে যায়, আর দীপাকে দেখিয়ে বলে, দিদি এই হলো আমার কাজের মেয়ে দীপা। দীপা, যা তো কড়া করে 2 কাপ চা বানিয়ে আনতো, আর হ্যাঁ, সাথে বিস্কুটও দিস। বিমলার কথা শুনে দীপা গম্ভীর মুখে চা বানাতে চলে যায়। ট্রেতে বিস্কুট আর চা সুন্দর করে সাজিয়ে বিমলা আর শ্বেতার সামনে আসে, আর শ্বেতা চা খেয়ে দিয়ে চলে যায়। মামি, আমার একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। তুমি আজকাল সবার সামনে আমাকে কাজের মেয়ে বলে পরিচয় দাও কেন মামি? সে কি কাণ্ড, তোকে কাজের মেয়ে বলবো না তো কি বলবো? মালকিন, তুই তো আমার বাড়ির কাজের মেয়ে, তুই এই বাড়ির সমস্ত কাজ করিস বলেই তো তোকে আমি খাওয়াই পড়াই, নয়তো কবেই আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। যা, এখন গিয়ে তাড়াতাড়ি বাজার করে নিয়ে আয়। বিমলার কথা শুনে দীপা মন খারাপ করে বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর পথের ধারের একটা পুকুর পাড়ে বসে চোখের জল ফেলতে থাকে। মা, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে মা? মামা আমায় আশ্রয় দেওয়ার জন্য নিয়ে এলো, আর মামি কিনা আমায় কাজের মেয়ে বানিয়ে দিল। মা, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? এইসব কথা বলে যখন দীপা কাঁদছিল, তখন পুকুর থেকে একটি জাদুই মাছ ভেসে ওঠে। দুঃখ পেও না মেয়ে, সব ঠিক হয়ে যাবে। আমি জলের নিচ থেকে তোমার সব কথা শুনেছি, তাই তো ভেসে উঠলাম। মাছের কথা শুনে দীপা খুবই অবাক হয়, আর তখনই মাছ জাদু করে একটি চিরুনি নিয়ে আসে, আর সেটা দীপাকে দেয়। ভয় পেও না, আমি জাদুই মাছ, আর এই জাদুই চিরুনিটা আমি তোমায় দিলাম। এই চিরুনি দিয়ে মাথায় চিরুনি করলে তোমার চুলগুলো সোনার চুল হয়ে যাবে, যা তোমার ভাগ্য বদলে দিবে। এ কথা বলে জাদুই মাছ ডুবে যায়, আর দীপা জাদুই চিরুনি নিয়ে বাড়িতে চলে যায়। সে চিরুনি দিয়ে মাথা চিরুনি করে, আর তক্ষুনি তার সব চুল সোনার চুলে পরিণত হয়। আর তক্ষুনি সেখানে বিমলা চলে আসে। হায় ঈশ্বর,
এ আমি কি দেখছি? এই কাজের মেয়ের মাথায় সোনার চুল? হ্যাঁ রে দীপা, কি করে সম্ভব এসব? বল তো আমাকে। এরপর দীপা বিমলাকে সব কথা খুলে বলে, আর এসব কথা শুনে বিমলার চোখ লোভে চকচক করে ওঠে। আর দীপার হাত থেকে চিরুনিটা বিমলা ছো মেরে কেড়ে নেয় আর নিজের চুলে চিরুনি করতে থাকে। তখনই বিমলার সব চুল পড়ে যায় আর বিমলা টেকো হয়ে যায়। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো আমার! আমার মাথার সব চুল যে পড়ে গেল। মা দীপা, কিছু একটা ব্যবস্থা কর মা। ও কি ব্যবস্থা করবে? লোভ তো তুই করেছিস, তাই তুই শাস্তি পেয়েছিস। তুমি এমনটা করো না জাদুই চিরুনি, তুমি মামির মাথার চুল ফিরিয়ে দাও। নয়তো মামা যদি এসে দেখে মামির মাথায় চুল নেই, তখন তো মামা হাজারটা প্রশ্ন জিজ্ঞেস করবে, আর তখন কথায় কথায় মামির আসল চেহারাটা বেরিয়ে আসবে। তাহলে তো আমাকে বাড়ি থেকেই তাড়িয়ে দেবে, আমাকে আর এ বাড়িতে রাখবে না। আর আমি কিনা তোকে কাজের মেয়ে ভাবি। তুই আমাকে ক্ষমা করে দে মা। আজ থেকে তুই কাজের মেয়ে নোস, আজ থেকে তুই আমার নিজের মেয়ে। বিমলার ভুল বুঝতে পারা দেখে জাদুই চিরুনি বিমলার মাথার সব চুল ফিরিয়ে দেয়। আর বিমলা দীপাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শুরু করে। আর দীপার মাথার সোনার চুলের কারণে বিমলা আর সুরেশ অনেক ধনী হয়।